নমস্কার। গল্প ভার স্টুডিওতে আপনাকে স্বাগত। আজ আপনার জন্য একেবারে অন্য স্বাদের গল্প। বাংলা সাহিত্যে পরশুরামের কথা আমরা কে না জানি। তার হাস্যরসের তুলনা বাংলা সাহিত্যে করা খুব মুশকিল। তার রচনাগুলির মধ্যে ভৌতিক, প্রেম, অ্যাডভেঞ্চার সমস্ত কিছু ঠাঁই পেলেও তার মধ্যে ছিল এক অদ্ভুত হাস্যরস। আমাদের আজকের গল্পটি ঠিক সেই রকমই একটি ভৌতিক ও হাস্যরসের মিলিত রচনা। গল্প শুরুর পূর্বে আমরা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই রহস্য রোমাঞ্চ ইউটিউব চ্যানেলকে এবং আমাদের সঙ্গে অভিনয় করার জন্য শিল্পী নিরুপম নাথকে। তাহলে শুরু করা যাক। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন পরশুরাম ওরফে রাজশেখর বসুর রচনা যদু ডাক্তারের পেশেন্ট। ক্যালকাটা ফিজিসার্জি ক্লাবের সাপ্তাহিক সান্ধ্য বৈঠক বসেছে। আজ বক্তৃতা দিলেন ডাক্তার হরিশ চাকলাদার, এমডি, এলআরসিপি, এমএমআরসিএস। মৃত্যুর লক্ষণ সম্বন্ধে তিনি অনেকক্ষণ ধরে অনেক কথা বললেন। 4-5 ঘন্টা শ্বাসরোধের পরেও আবার নিঃশ্বাস পড়ে। ফাঁসির পরেও কিছুক্ষণ হৃদস্পন্দন চলতে থাকে। 2 হাত 2 পা কাটা গেলেও এবং দেহের অর্ধেক রক্ত বেরিয়ে গেলেও মানুষ বাঁচতে পারে, ইত্যাদি ইত্যাদি। অতএব রাইগার মর্টিস না হওয়া পর্যন্ত, অর্থাৎ দ্বিজেন্দ্রলালের ভাষায় কুঁকড়ে আড়ষ্ট হয়ে না গেলে একেবারে নিঃসন্দেহ হওয়া যায় না। বক্তৃতা শেষ হলে যথারীতি ধন্যবাদ দেওয়া হলো। কেউ কেউ নানা রকম মন্তব্য করলেন। বক্তার সহপাঠী ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, ও হে হরিশ, তুমি বড্ড হাতে রেখে বলছো। আসল কথা হচ্ছে, ধর থেকে মুন্ডু আলাদা না হলে নিশ্চিন্ত হওয়া যায় না। শিবপুরের দশরথ কুণ্ডুর কথা শোনোনি বুঝি? বড় হার, কঞ্জুস, অগাধ টাকা, মরবার নামটিও নেই। ছেলে রামচাঁদ হতাশ হয়ে পড়ল। অবশেষে একদিন বুড়ো মুখ থুবড়ে পড়ে গেল। নিঃশ্বাস বন্ধ হলো, নাড়ি থামলো, শরীর হিম হয়ে সিঁচকে গেল। ডাক্তার বললে, আর ভাবনা নেই রামচাঁদ, তোমার বাবা নিতান্তই মরেছেন। রামচাঁদ ঘটা করে বাপকে ঘাটে নিয়ে গেল, বিস্তর চন্দন কাঠ দিয়ে চিতা সাজালে। তারপর যেমন খড়ের নুড়ো জেলে মুখাগ্নি করতে যাবে, অমনি বুড়ো উঠে বসলো। হ্যাঁ, এসব কি বলেই ছেলের গেলে এক চড়। সবাই ভয়ে পালালো। বুড়ো গট গট করে বাড়ি ফিরে এসে ঘটককে ডাকিয়ে এনে বললে, রেমুকে ত্যায্য পুত্তুর করলুম, আমার জন্য একটা পাত্রী দেখো। সভাপতি ডাক্তার যদুনন্দন গড়গড়ি একটা ইজি চেয়ারে শুয়ে নাক ডাকিয়ে ঘুমাচ্ছিলেন। এর বয়স এখন 90। শরীর ভালোই আছে, তবে কানে একটু কম শোনেন আর মাঝে মাঝে খেয়াল দেখে আবুল তাবুল বকেন। ইনি কোথায় ডাক্তারি শিখেছিলেন, কলকাতায় কি বোম্বাইয়ে কি রেঙ্গুনে, তা লোকে জানে না। কেউ বলে ইনি সেকেলে ভিএলএমএস, কেউ বলে ওসব কিছু নন, উনি হচ্ছেন খাঁটি হ্যামার ব্র্যান্ড, অর্থাৎ হাতুড়ে। নিন্দুকেরা যাই বলুক, এককালে এর অসংখ্য পেশেন্ট ছিল। সাধারণ লোকে একে খুব বড় সার্জন মনে করত। প্রায় 25 বছর প্র্যাকটিস ছেড়ে দিয়ে ইনি এখন ধর্মকর্ম, সাধুসঙ্গ আর শাস্ত্রচর্চা নিয়ে দিন কাটাচ্ছেন। ক্লাবের বাড়িটি ইনিই করে দিয়েছেন। সেজন্য কৃতজ্ঞ সদস্যগণ একে আজীবন সভাপতি নির্বাচিত করেছেন। সকলে একে শ্রদ্ধা করেন, আবার আড়ালে ঠাট্টাও করেন। হাসির শব্দে ডাক্তার যদু গড়গড়ির ঘুম ভেঙে গেল। মিটমিট করে তাকিয়ে প্রশ্ন করলেন, বলি ব্যাপারটা কি? হরিশ চাকলাদার বললেন, আগে বেনি বলছে, ঝড় থেকে মুন্ডু আলাদা না হলে মৃত্যু সম্বন্ধে নিশ্চিন্ত হওয়া যায় না। যদু ডাক্তার বললেন, এই বেনিটা চিরকালের মুখ্য। বিলেত থেকে ফিরে এসে মনে করছে ও সব জানতা হয়ে গেছে। জীবন মৃত্যু তুমি কতটুকু জানো হে ছোকরা? ক্যাপ্টেন বেনি দত্ত ছোকরা নন, বয়স 40 পেরিয়েছে। হাত জোর করে বললেন, কিছুই জানি না স্যার, আমি তো তামাশা করছিল। তামাশা? মরণ বাঁচন নিয়ে তামাশা হচ্ছে? যদু ডাক্তার চিরকালই দুর্মুখ। তার অত পসার হওয়ার ওই একটাই কারণ,
লোকে মনে করত রোগী আর তার আত্মীয়দের যে ডাক্তার ধমক দেয় সে সাক্ষাৎ ধন্বন্তরী। বয়স বৃদ্ধির ফলে তার মেজাজ আরও খিটখিটে হয়েছে, কিন্তু তার কটু বাক্যে কেউ রাগ করে না। তাকে শান্ত করবার জন্য ডাক্তার অশ্বিনী কুমার সেন, MBBS, কবিরত্ন বৈদ্যশাস্ত্রী বললেন, স্যার, আজকের সাবজেক্টটা নিয়ে আপনি কিছু বলুন। যদু ডাক্তার বললেন, আমার কথা তোমরা বিশ্বাস করবে কেন? আমার তো এখন ডোটেজ, যাকে বলে ভীমরতি। অশ্বিনী সেন বললেন, সে তো মহাভাগ্যের কথা। ৭৭ বৎসরের সপ্তম মাসের সপ্তম রাত্রির নাম ভীমরতি। আপনি তা বহুকাল পার হয়েছেন। আমাদের শাস্ত্রে বলে, এই দুস্তরা রাত্রি অতিক্রম করে যিনি বেঁচে থাকেন তার প্রতিদিনই যজ্ঞ, তার চলাফেরা বিষ্ণু প্রদক্ষিণের সমান, তার বাক্যই মন্ত্র, নিদ্রাই ধ্যান, যে অন্ন খান তাই সুধা। আপনার কথা বিশ্বাস করব না, সেটা একটা কথা হলো? কিন্তু এই কাপ্তেন, এই বেনি কাপ্তেন কি বিশ্বাস করবে? বেনি দত্ত আবার হাত জোর করে বললেন, নিশ্চয়ই করব স্যার, যা বলবেন তা বেদবাক্য বলে মেনে নেব। যদু ডাক্তার প্রসন্ন হয়ে বললেন, নিহাত যদি শুনতে চাও তো শোনো, কিন্তু তোমরা হয়তো ভয় পাবে। বেনি দত্ত বললেন, যদি ভুতুরে কাণ্ড না হয় তবে ভয় কেন পাবো স্যার? না না, ভূতুরে নয়, কিন্তু যে কেস হিস্ট্রি বলছি তা অতি ভীষণ। অথচ এটি শুধু সার্জারি ক্লাইম্যাক্স নয়, প্রেমের পরাকাষ্ঠাও পাবে। বাহ, বিভীষিকা, সার্জারি আর প্রেম, এর চাইতে ভালো কম্বিনেশন তো হতেই পারে না। আপনি আরম্ভ করুন স্যার, আমরা শোনবার জন্য ছটফট করছি। ডাক্তার যদুনন্দন গড়গড়ি বলতে লাগলেন, তা প্রায় 25 বছর আগেকার কথা। তখন তোমাদের সালফা পেনিসিলিন আর ওই স্ট্রেপ্টোক্লোরোনাটিরা কি বলো গিয়ে তোমরা, এসবের রেওয়াজ হয়নি তখনও। কারো বাড়িতে অপারেশন হলে ওই আয়োডোফর্বের খোসবাই একেবারে পাড়া শুদ্ধ মত হয়ে যেত। লোকে বুঝতো হ্যাঁ, চিকিৎসা হচ্ছে বটে। তো আমি তখন কালীঘাটে বাস করতো, বুঝলি কিনা। আমার বাড়ির কাছে এক তান্ত্রিক সিদ্ধ পুরুষ ছিল, নাম বিঘোরানন্দ। তিনি কামরূপ কামাখ্যায় আর তিব্বতে বহু বৎসর সাধনা করেছিলেন। ভক্তরা তাকে বিঘোর বাবা বা শুধু বাবা ঠাকুর বলতো। বয়স ওই ৬০-৬৫ হবে। লম্বা চওড়া চেহারা, ঘোর কালো রং, এক মুখ দাড়ি গোপ দেখলেই ভক্তিতে মাথা নিচু হয়ে যায়। আমি তার কার্বঙ্কাল অপারেশন করেছিলাম। একটু চাঙ্গা হবার পর এক গোছা নোট আমার হাতে দেবার চেষ্টা করলেন। হাত টেনে নিয়ে আমি বললুম, করেন কি, আপনার কাছে আমি ফি নিতে পারি? ভিখুর বাবা একটু হেসে বললেন, এই ডাক্তার, এই তুমি না নিলেও ও টাকা তোমারই হয়ে গিয়েছে। কথাটার মানে তখনও বুঝতে পারিনি। একে নমস্কার করে বিদায় নিলুম। বাড়ি ফিরে এসে পকেটে হাত দিয়ে দেখি একটা ভূর্জপত্রের মোড়কে 10টা গিনি রয়েছে। বুঝলুম বিঘুর বাবার দান তার অলৌকিক শক্তিতে আমার পকেটে চলে এসেছে। তারপর থেকে মাঝে মাঝে তার কাছে যেতুম, নানা রকম আশ্চর্য তত্ত্বকথা শুনতুম। বছর খানিক পরে তিনি কালীঘাট থেকে চলে গেলেন। তার একজন বড়লোক ভক্ত ত্রিবেণীর কাছে গঙ্গার ধারে একটি আশ্রম বানিয়ে দিয়েছিলেন, সেইখানেই গিয়ে রইলেন। একাই থাকতেন, তবে ভক্তরা মাঝে মাঝে তাকে দেখতে যেত। তারপর 2 বছর তার সঙ্গে আমার দেখা হয়নি, খবরও কিছু পাইনি। একদিন বেলা 12টায় বাড়ি ফিরেছি। একটা হার্নিয়া, 2টো অ্যাপেন্ডিক্স, 3টে টিউমার, 4টে টনসিল আর ওই গোটা 5 ওই হাইড্রোসিল অপারেশন করে অত্যন্ত ক্লান্ত বোধ করছি। নাওয়া খাবার পর স্ত্রীকে বললুম, আমি বিকেলে 4টে পর্যন্ত ঘুমবো, খবরদার কেউ যেন না ডাকে আমায়। কিন্তু ঘুমোবার জো কি? ঘন্টা খানেকের মধ্যে ঠেলা দিয়ে গিন্নি বললেন, ওগো শুনছো, জরুরি তার এসেছে। বললুম ছেড়ে ফেলে দাও। গিন্নি বললেন, এই যে বিঘর বাবার তার।
অগত্যা টেলিগ্রামটা পড়তে হয়। লিখেছেন, এখনই চলে এসো, মোস্ট আর্জেন্ট কেস। তখনই মোটরে রওনা হলো। ব্যাগটা সঙ্গে নিলুম, তাতে শুধু মামুলি সরঞ্জাম ছিল। কি রকম কি কেস কিছুই তো জানা নেই, সেই জন্যেই বিশেষ করে ওষুধপত্র নিতে পারলুম না। শীতকাল, পৌঁছতে একটু সন্ধে হয়ে গেল। বিগুর বাবার আশ্রমটি ত্রিবেণীর কাছে কাগমারি গ্রামের গঙ্গার ধারে। খুব নির্জন স্থান, কাছাকাছি লোকালয় নেই। গাড়ি থেকে নেমে আশ্রমের আগর ঠেলে ভেতরে ঢুকতেই বিগুর বাবার সঙ্গে দেখা। পরনে লাল চেরির জোড়, কপালে রক্তচন্দনের ফোঁটা, পায়ে খড়ম, হুকো হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাক খাচ্ছেন। আমাকে দেখে বললেন, আরে এসো ডাক্তার, এসো এসো। যাক, নিশ্চিন্ত হওয়া গেল, এর কোনো ফ্যাসাদ হয়নি বাপু। প্রণাম করে জিজ্ঞেস করলুম, পেশেন্ট কে, কি হয়েছে? বললেন, ঘরের ভেতরে এসো, স্বচক্ষে দেখলেই বুঝবে। ঘরটি বেশ বড়, কিন্তু আলো অতি কম। এক কোণে পিল সূর্যের মাথায় পিদিম জ্বলছে, তাতে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। একটু পরে দৃষ্টি খুললে নজরে বলল, ঘরের এক পাশে একটা তক্তপোষ, বোধহয় বিগোর বাবা তাতেই শোন। আর এ পাশের মেঝেতে একটা মাদুরের ওপর দুজন পাশাপাশি চিত হয়ে চোখ বুজে শুয়ে আছে। একখানা কম্বল দিয়ে সমস্ত শরীর ঢাকা, শুধু মুখ দুটো বেরিয়ে আছে। একজন পুরুষ, জোয়ান বয়স, বোধহয় 25, মুখে দাড়ি, গোঁফ, মাথায় ঝাঁকড়ার চুল। আর একজন মেয়ে মানুষ, বয়স আন্দাজ 20 হবে, কালো কিন্তু সুশ্রী, ঝুটি বাঁধা খোপা, সিথিতে সিঁদুর। জিজ্ঞেস করলুম, স্বামী স্ত্রী? বিঘুর বাবা উত্তর দিলেন, উহুঁ। প্রেমিক প্রেমিকা। কি হয়েছে? তা নিজেই দেখো না। স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে হেড হয়ে কম্বলখানা আস্তে আস্তে সরিয়ে ফেলল। তারপরেই এক লাফে পিছনে ছিটকে এলো। কম্বলের নিচে কিচ্ছু নেই, শুধু দুটো মুন্ডু পাশাপাশি পড়ে আছে। ভয়ও হলো, রাগও হলো। বিগর বাবাকে বললুম, আমাকে এরকম বিভীষিকা দেখাবার মানে কি বাবা? এ তো কোনো ক্রিমিনাল কেস, যা করতে হয় পুলিশ করবে। আমার কিছু করবার নেই, কিন্তু আপনি যে মহা বিপদে পড়বেন বাবা। বাবা শুধু একটু হাসলেন। তারপর দেখলুম পুরুষ মুন্ডুটা পিট পিট করে তাকিয়ে চি চি করে বলছে, মনিনি ডাক্তার বাবু, মনিনি ডাক্তার বাবু, বেঁচে আছি। মেয়ে মুট্টুটাও ডাইনে বাই একটু নড়ে উঠল। ডিসেকশন রুমে বিস্তর মোড়া ঘেটেছি, অনেক রকম বিভৎস লাশ দেখেছি, কিন্তু এমন ভয়ঙ্কর পিলে চমকানো ব্যাপার কখনো দৃষ্টিগোচর হয়নি বাপু। আমি আতকে উঠে পড়ে যাচ্ছিলুম। বিগর বাবা আমাকে ধরে ফেলে বললেন, ওহে গড়গড়ি ডাক্তার, এই সামলাও, নিজেকে সামলাও। ভয় নেই, ভয় নেই। মুন্ডুটা কাটা গেছে কেবলমাত্র, কিন্তু আমি এদের বাঁচিয়ে রেখেছি। মৃত সঞ্জীবনী বিদ্যার নাম শুনেছ? তার প্রভাবেই এরা এখনো বেঁচে আছে। সেই শীতে আমার গা দিয়ে ঘাম ঝরছিল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললুম, এদের ধর কোথায় গেল বাবা? ওই যে, ওই কোনটায় দেখো, ওই কম্বলের নিচে পাশাপাশি শুয়ে আছে। বিগর বাবা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বললেন, এই ধর দুটো বাঁচিয়ে রেখেছি, ওই দেখো না তোমার এই চোঙাটা লাগিয়ে। স্টেথোস্কোপের দরকার হলো না। বুকে হাত দিয়ে দেখলুম হার্ট আর লাংস ঠিকঠাক চলছে, তবে একটু ঢিমি। বিগর বাবাকে বললুম, ধন্য আপনার সাধনা, বিলিতি বিজ্ঞানের মুখে আপনি জুতো মেরেছেন। কিন্তু এতই যদি পারেন বাবা, তবে ধরার মুন্ডু আলাদা করে রেখেছেন কেন? জুড়ে দিলেই তো লেটা টুকে যায়। বিগর বাবা বললেন, ওটা তো আমার কাজ নয় ডাক্তার। আমি মৃত সঞ্জীবনী বিদ্যা জানি, কিন্তু এই খণ্ড যোজনী বিদ্যা ও আমার আয়ত্ত নয়। ও হলো মুচি বা ডাক্তারের কাজ। মুচি আবার লাশটা ছোঁবে না, তার মোটরও নেই যে এই অবলায় এত দূরে আসবে। তাই তোমাকে ডেকেছি। তুমি ধরে সঙ্গে মুন্ডুটা সেলাই করে দাও, তাহলেই হবে। আমি নিবেদন করলুম, বাইরের চামড়া সেলাই করলেই তো গলার হাড় আর নলি জুড়বে না বাবা।
সার্কুলেশন, রেসপিরেশন, স্পাইনাল কর্ডের সঙ্গে ব্রেনের যোগ কি করে হবে? সেরিব্রেশন অর্থাৎ মস্তিষ্কে ক্রিয়া চলবে কি করে বাবা? বলি কেন চলবে না? দুই ভ্রুর মধ্যে আজ্ঞাচক্র ঘুরছে, তাতেই পঞ্চেন্দ্রিয় আর মনের ক্রিয়া চলছে। কাটা মুন্ডু কথা কয়েছে তা তো তুমি নিজের কানেই শুনেছ। আর তোমার কোনো চিন্তা নেই, তুমি সেলাই করে ফেলো। আমি বললুম সেলাইয়ের উপযুক্ত বাঁকা সূচ আর ক্যাটগট তো আমার সঙ্গে নেই। আর সেপসিস অর্থাৎ পচন বন্ধ করবো কি করে? তোমাকে একটা গুণ ছুঁচ আর সুতলি দড়ি দিচ্ছি, পচবার ভয় নেই। দেখছো না কাটা জায়গায় গঙ্গা মৃত্তিকা লেপন করে দিয়েছি, ওই কাদা শুদ্ধই সেলাই করে দাও। বড়ই মুশকিলে পড়া গেল। আয়োজন কিচ্ছু নেই, অ্যাসিস্ট্যান্ট নেই, নার্স নেই, অপারেশন টেবিল নেই, আলো পর্যন্ত নেই। অথচ বিঘ্নানন্দ আমাকে এমন সার্জারি করতে বলছেন যা কস্মিন কালে কোথাও হয়নি। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, হয়েছিল স্যার, গজানন গণেশ আর অজানন দক্ষ। আরে বাবা, তারা হলেন দেবতা। আচ্ছা বেনি, আজকাল বড় অপারেশনের আগে তোমরা নাকি হরেক রকম টেস্ট করাও শুনেছি। আগে হ্যাঁ, ব্লাড প্রেশার, ব্লাড কাউন্ট, ব্লাড সুগার, এক্স-রে ফটো, কার্ডিওগ্রাম প্রভৃতি মামুলি রুটিন টেস্ট তো আছেই। তাছাড়া নন প্রোটিন নাইট্রোজেন, টোটাল হেভি হাইড্রোজেন, বডি ফ্যাটের আয়োডিন ভ্যালু, হাড়ের ইলাস্টিসিটি, দাঁতের রেডিও অ্যাক্টিভিটি, চামড়ার স্পেকট্রোগ্রাম, এসবও দেখা দরকার। অধিকন্তু রোগী আর তার আত্মীয়দের ইন্টেলিজেন্স কোশেন্ট টেস্ট করালে খুব ভালো হয়। শাঁসালো পেশেন্ট হলে অন্তত 20 জন স্পেশালিস্টের রিপোর্ট নেওয়া চাই। আর গরিব পেশেন্টকে বলে দিই, উঁচু দরের চিকিৎসা তোমার সাধ্য নয় বাপু, দাতব্য হোমিওপ্যাথি খাও গিয়ে, না হয় 5 চিকের মাদুলি ধারণ করো। আমাদের এই আমলে ওর তো সব ছিল না। জীব আর নারী, থার্মোমিটার আর স্টেথোস্কোপ, এতেই যা করে। আর এই দুই পেশেন্টের তো চূড়ান্ত অপারেশন মুন্ডুচ্ছেদ আগেই হয়ে গেছে, এখন টেস্ট করা বৃথা। যাক, তারপর যা হয়েছিল শোন। আমাকে দ্বিধাগ্রস্ত দেখে বিঘুরানন্দ আমার কাঁধে হাত দিয়ে বললেন, অত মাথা ঘামিও না ডাক্তার, শুধু সেলাই করে দাও, বাকিটুকু কলকুণ্ডলিনী নিজেই করে নেবেন। আমি বললুম, বাবা ঠাকুর, ধরের সঙ্গে মুন্ডু সেলাই করা সার্জেনের কাজ নয়, থিয়েটারের বাবা মুস্তাফার কাজ। বেশ, আপনার আজ্ঞা পালন করব। কিন্তু এই দুজনের হিস্ট্রি তো বললেন না, এদের এমন দশা হলো কি করে? বিঘুরানন্দ এই ইতিহাস বললেন। মেয়েটির নাম পঞ্চি, ওর বাপ হরিকামারের বাঁশ বেড়েতে থাকে। এই পঞ্চির বিয়ে হয়েছে এই কাকমারি গ্রামের রমাকান্ত কামারের সঙ্গে। রমাকান্ত লোকটা অতি দুর্দান্ত, বুঝলে, দেখতে জমদূতের মতন, তেমন বদরাগী আর মাতাল। সে জমিদার বাড়িতে প্রতি বছর নবমীর পুজোয় 108টা পাঁঠা, 10টা ভেড়া আর গোটা 2 মোষ এনে এক কোপে কাটে। পঞ্চি তাকে বিয়ে করতে চায়নি, তার বাপ টাকার লোভে জোর করে বিয়ে দিয়েছে। রমাকান্ত বজ্জাত হলেও আমাকে কিন্তু খুব ভক্তি করে, বুঝলে, আমার অনেক ফাই ফরমাসও খাটে। সে পঞ্চির ওপর অকথ্য অত্যাচার করত, আমি ধমক ঠমক দিয়েও কিছু করতে পারিনি। এইরকম ক্ষেত্রে যেমন হয়ে থাকে তাই হলো। এই যে পুরুষটার মুন্ডু দেখছো, ওর নাম জটিরাম। জটিরাম বৈরাগী। তোর দেশের লোক নয় রে পঞ্চি? পঞ্চির মাথা ওপর নিচে একটু নড়ে সাই দিলে। এই জটি ছোকরা কীর্তন গায় খুব ভালো, তার জন্য নানান জায়গা থেকে ওর ডাকও আসতো। জটিরাম মাঝে মাঝে এই গায়ে এলে এই পঞ্চির সঙ্গে দেখা করত। শেষটায় দুজনের প্রেম হলো। পঞ্চির ভুরু আর ঠোঁট একটু কুচকে উঠল। বিঘুরানন্দ বলতে লাগলেন, রমাকান্ত টের পেয়ে একদিন পঞ্চিকে বেদম মারলে, কিন্তু তাতে কোনো ফল হলো না। তারপর গতকাল রাত 1টার সময় আমি ঘুমিয়ে আছি, এমন সময় দরজায় ধাক্কা পড়ল। উঠে দরজা খুলে দেখি রামদা হাতে রমাকান্ত। আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, সর্বনাশ করেছি বাবা ঠাকুর, সর্বনাশ করে ফেলেছি। এক কোপে দুটো সাবার করে দিয়েছি, এক কোপে দুটো সাবার করে দিয়েছি।
বাঁচান আমাকে, বাঁচান বাবা ঠাকুর, বাঁচান। ব্যাপারটা এই, আগের দিন রমাকান্ত পঞ্চিকে বলেছিল আমি ভদ্রেশ্বর যাচ্ছি, চৌধুরী বাবুদের লোহার গেট তৈরি করতে হবে, 4-5 দিন পরে ফিরবো, তুই সাবধানে থাকিস। কিন্তু সব মিথ্যে কথা। রাত দুপুরে রমাকান্ত চুপি চুপি তার বাড়িতে এলো এবং আস্তে আস্তে ঘরে ঢুকে দেখলো পঞ্চি আর জটিরাম পাশাপাশি শুয়ে ঘুমোচ্ছে। দেখেই রামদায়ের এক কোপে দুজনের মুন্ডু কেটে ফেলল। তারপর ভয় পেয়ে আমার কাছে ছুটে এসেছে। আমি তখনই রমাকান্তের সঙ্গে তার বাড়িতে গেলুম। প্রথমে মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে পঞ্চি আর জটিরামের সূক্ষ্ম শরীরে আটকে ফেললুম। তারপর রমাকান্তকে বললুম, তুই ধর দুটো কাঁধে করে আশ্রমে নিয়ে চল, মুন্ডু দুটো আমি নিয়ে যাচ্ছি। আশ্রমে এসে রমাকান্ত আমার উপদেশ মতো ধর এক জায়গায় আর মুন্ডু আর এক জায়গায় শুয়ে দিল। আসলে খণ্ড যোজনের আগে পর্যন্ত এই রকম তফাৎ রাখাই তান্ত্রোক্ত পদ্ধতি, বুঝলে ডাক্তার? হরিশ চাকলাদার প্রশ্ন করলেন, সূক্ষ্ম শরীরেও কি দুভাগ হয়েছিল? মুন্ডু আর ধর দুটোই আলাদা হয়ে বেঁচে রইল কি করে? যদু গড়গড়ি বললেন, তোমরা দেখছি কিছুই জানো না, সূক্ষ্ম শরীর ভাগ হয় না, নৈনং ছিন্দন্তি শস্ত্রান, তার অ্যানাটমি হয় অন্যরকম, কতটা অ্যামিবার মতন, কিন্তু ঢের বেশি ইলাস্টিক। ধর আর মুন্ডু তফাতে থাকলেও সূক্ষ্ম শরীর চিটে গুড়ের মতন বেড়ে গিয়ে দুটোতেই ভর করতে পারে। তারপর বিঘোর বাবা যা বলছিলেন তাই শোনো। রমাকান্ত আবার আমার পায়ে পড়ে বললে, দোহাই বাবা ঠাকুর, ফাঁসি যেতে পারবো না বাবা ঠাকুর, আমাকে বাঁচান বাবা ঠাকুর, আমাকে বাঁচান। আমি বললুম, তুই এক্ষুনি তোর বাড়িতে গিয়ে সব রক্ত ধুয়ে সাফ করে ফেলবি, তোর রামদা গঙ্গায় ফেলে দিবি, তারপর গায়েব হয়ে থাকবি। 1 বছর পর গায়ে ফিরতে পারিস। রমাকান্ত বললে, কিন্তু লাশের গতি কি করবেন বাবা ঠাকুর? পুলিশ টের পেলেই তো তদারক করতে আসবে, আপনাকেই আসামি বলে চালান দেবে, আমি কি করব বাবা ঠাকুর? আমি বললুম, তোকে তা ভাবতে হবে না, যা বলছি তাই করবি। রমাকান্ত যে আজ্ঞা বলে চলে গেল। আমার সেই টেলিগ্রাম পেয়ে তুমি এখন এসেছ। এখন আর দেরি নয় ডাক্তার, রাত 8টায় অশ্লেষা পড়বে, তার আগেই সেলাই করে ফেলো, নইলে জোড়া লাগবে না কিন্তু। কোন সূচার সুতলি দিয়ে আমি সেলাই করতে যাচ্ছি, এমন সময় দেখলুম মুন্ডু দুটো ফিস করে আপনের মধ্যে কথা বলছে। ক্রমশ পঞ্চির কণ্ঠস্বর চড়া হয়ে উঠল। বিগুর বাবা ধমক দিয়ে বললেন, এই পঞ্চি, এই চুপ কর, চেঁচাসনি। আরে গেল যা, এখনো ঘাড়ের ওপর মুন্ডু বসেনি, এর মধ্যেই কোয়াবাজি শুরু করেছে। বিগুর বাবা উবু হয়ে অনেকক্ষণ ধরে কান পেতে পঞ্চি আর জটিরামের কথা শুনলেন, তারপরে আমাকে বললেন, ওহে ডাক্তার, এরা বলছে যে জটির ধরে পঞ্চির মুন্ডু আর পঞ্চির ধরে জটির মুন্ডু লাগাতে। আমিও ভেবে দেখলুম এই ব্যবস্থাই ভালো। স্তম্ভিত হয়ে আমি বললুম, এ কিরকম বাবা ঠাকুর, মুন্ডু বদল হতেই পারে না, ভিয়েনা কনভেনশনেও যে এর কোনো স্যাংশন নেই, এরকম অপারেশন মোটেই এথিক্যাল নয়, আমাদের প্রফেশনাল কোডে একদম বাইরে। আরে রেখে দাও তোমার কোড। পঞ্চি যদি নিজের ধর আর মুন্ডু নিয়ে বেঁচে ওঠে, তবে যে আবার রমাকান্তর কবলে পড়বে। মুন্ডু বদল করলে এদের নব কলেবর হবে, কোনো গোলযোগের ভয়ও থাকবে না। আর একটা মস্ত লাভ এই হবে যে কখনো এদের ছাড়াছাড়ি হবে না। জটিরাম যদি আগে মরে, তবে তার ধর নিয়ে পঞ্চির মুন্ডু বেঁচে থাকবে। আবার এই পঞ্চি যদি আগে মরে, তবে তার ধরটা জটির মুন্ডু নিয়ে বেঁচে থাকবে। বুঝলে? এই পঞ্চিটা অত্যন্ত চালাক, এর মাথা থেকে এই বুদ্ধি বেরিয়েছে। জটিরাম একটা হাঁদারাম। কালই আমি ভৈরব মতে এদের বিয়ে দেবো, আমার আশ্রমে এরা বাস করবে। ধর আর মুন্ডু বদল হলে কে পঞ্চি আর কে জটিরাম তা স্থির হবে কি করে? বিগর বাবা বললেন, দেখো ডাক্তার, মাথা হলো উত্তমাঙ্গ, বুঝলে? মাথা অনুসারে লোকের নাম হয়, ধর জারি হয় হোক। ক্যাপ্টেন বেনি দত্ত জনান্তিকে বললেন, কিন্তু গণেশ আর দক্ষের বেলায় তো তা হয়নি। যদু ডাক্তার বলতে লাগলেন, এরপর আর আপত্তি করা চলে না, অগত্যা খণ্ড যোজনের জন্য প্রস্তুত হলুম।
অ্যানাস্থেটিক দরকার হলো না। বিঘোর বাবা মাথায় আর গলায় হাত বুলিয়ে অসাড় করে দিলেন। কিন্তু ভোতা গুণসুজ আর খসখসে পাটের সুতলি দিয়ে চামড়া ফোড়া গেল না। বিঘোর বাবা বললেন, এই পিদিম থেকে রেড়ির তেল নিয়ে ছুঁচ আর সুতোয় বেশ করে মাখিয়ে নাও। তাই নিলুম। লুব্রিকেট করার পর কাজ সহজ হলো। আধ ঘন্টার মধ্যে মুন্ডুর সঙ্গে ধর সেলাই করে ফেললুম। এবার বিঘোর বাবাকে বললুম, এখন এদের শরীরে কিছু তাজা রক্ত পুড়ে দেওয়া দরকার। অভাবে পাক শিশি, গ্লুকোজ স্যালাইন, কিন্তু এই পাড়া গায়ে জোগাড় হবে কি করে? যদি নেহাতি বেঁচে থাকে তবে এরপর কিছুদিন লিভার এক্সট্রাক্ট, ব্লাড ফিল আর ভিগারোজেন খাওয়াতে হবে, যদি গায়ে যে জোর পাবে না। ওসব ছাই ভস্য চলবে না বাবু। এখন এরা সমস্ত রাত ঘুমোবে, কাল সকালে জেগে উঠলে ঝোলা গুড় দিয়ে খান কতক রুটি পত্ত করবে। তারপর বেলা হলে পঞ্চি ভাত চড়িয়ে দেবে আর লঙ্কা বাটা দিয়ে কাঁকড়া চচ্চড়ি রাঁধবে। তাতেই বলবান হয়ে যাবে। হ্যাঁ, জটিরাম আবার গাঁজা খায়। কিরে জটিরাম, তাই না? জটিরাম দাঁত বার করে বললে, হ্যাঁ, বেশ তো, কাল সকালে আমার প্রসাদী ছিলে মেয়ে 2-1টা টান দিস। এখন খাওয়া চলবে না, গলার জোর পোক্ত হতে 4-5 ঘন্টা সময় লাগবে। এখন খেলে সেলাইয়ের ফাঁক দিয়ে সব ধোয়া বেরিয়ে যাবে যে। দেখো ডাক্তার, তোমাকে কিন্তু ফি কিছু দেব না, কারণ আজ তুমি যা দেখলে তার দামে কিন্তু লাখ টাকা। আমি উত্তর দিলুম, তাতে কোনো সন্দেহ নেই বাবা। আমার চক্ষুকর্ণ সার্থক হয়েছে, অহংকার চূর্ণ হয়েছে, কাঁধে ঘাম ছুটেছে, আগা পাঁচতলা রোমাঞ্চিত হচ্ছে। আমি ধন্য হয়ে গেছি বাবা। এখন অনুমতি দিন, আমি বাড়ি ফিরে যাই, 2 ডোজ ব্রোমাইড খেয়ে নাক ঠান্ডা করে শুয়ে পড়ি। এই বলে প্রণাম করে সেই রাত্রেই কলকাতা ফিরে এলুম। ডাক্তার অশ্বিনী সেন বললেন, কিম আশ্চর্য মত পরম। ডাক্তার হরিশ চাকলাদার বললেন, এ তো ফ্ল্যাবারগ্যাস্টিং মিরাকল। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, অতি খাসা। পরকীয়া প্রেমের এমন পারফেক্ট পরিণাম বৈষ্ণব সাহিত্যেও নেই। আর সিম্বায়োসিসের এমন চমৎকার দৃষ্টান্ত বায়োলজির কেতাবেও পাওয়া যায় না। আচ্ছা স্যার, নায়ক নায়িকার তো একটা হিরলে লাগিয়ে দিলেন, কিন্তু রমাকান্তর কি হলো? যদু গড়গড়ি বললেন, শুনেছি 1 বছর পর সে চুপি চুপি বিঘোর বাবার আশ্রমে এসেছিল, কিন্তু জুটি আর পঞ্চিকে দেখে ভূত পেতনি মনে করে তখনই ভয়ে পালিয়ে যায়। তারপর থেকে সে নিরুদ্দেশ। আহা, তার জন্য দুঃখ হয়। বেচারা খুন করেও বউকে শায়েস্তা করতে পারল না। নামটাই যে অপয়া। ডাইনে বাঁয়ে যেদিক থেকে পড়ুন পাবেন রমাকান্ত কামার। আমাদের সুবল বসুও তার দুমুখ নামের জন্য উন্নতি করতে পারছেন না। আচ্ছা, তারপর আর কখনো আপনি পঞ্চি আর জটিনামকে দেখেছিলেন? দেখেছিলুম। 2 বছর পরে বিঘোর বাবা চিঠি লিখলেন, স্নেহের ডাক্তার, জটি আর পঞ্চির ছেলে হয়েছে। আগামী মাঘ সংক্রান্তির দিন জটি পঞ্চির ছেলের অন্নপ্রাশন। তুমি কিন্তু অবশ্যই আসবে। বাবার যখন আদেশ তখন তো যেতেই হলো। কি দেখলেন গিয়ে? দেখলুম বিঘোর বাবা ঠিক আগের মতনই লাল চেলির জোর পরে দাঁড়িয়ে হুকো টানছেন। পঞ্চি তার মাস্কুলার মদ্দা হাতে একটা মস্ত কুড়ুল নিয়ে কাঠ চালা করছে। জটিরাম রোয়াকে বসে একটা পিড়েতে আলপনা দিচ্ছে আর কোলের ছেলেকে বুকের দুধ খাওয়াচ্ছে। শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন, রাজশেখর বসুর গল্প যদু ডাক্তারের পেশেন্ট। ক্যাপ্টেন বেনি দত্ত এবং হরিশ চাকলাদারের ভূমিকায় অভিনয় করেছে শ্রমণ, অশ্বিনী কুমার সেনের ভূমিকায় অভিনয় করেছে সম্রাট, বিঘোর বাবার চরিত্রে অভিনয় করেছেন শিল্পী নিরুপম নাথ, পঞ্চি এবং যদু ডাক্তারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছে উর্মিতা, এবং গল্পের কথক যদু গড়গড়ি, জটিরাম এবং রমাকান্তের ভূমিকায় অভিনয় করেছি আমি অচ্যুত। আমাদের পোস্টার, এডিটিং এবং পাবলিসিটি ডিজাইন করেছে সৌম্যদীপ, আকাশ এবং দেবদীপ। সমগ্র পরিচালনায় টিম গল্পভার স্টুডিও। বিশেষ ধন্যবাদ রহস্য রোমাঞ্চ ইউটিউব চ্যানেলকে আমাদের সঙ্গে বিশেষভাবে সাহায্য করবার জন্য। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না কিন্তু। আর আমাদের সাবস্ক্রাইব করেছেন কি? করতে হবে তো। বেশ, আজ তাহলে আসি।
ভালো থাকবেন।